ঠাস করে থাপ্পড় পড়তে স্তব্ধ হয়ে গেল পুরো বিয়ে বাড়ি। অবাক হয়ে তাকিয়ে আছে সবাই নবনীতার দিকে। বিয়ে বাড়ি ভর্তি মানুষ, সবার দৃষ্টি এখন নবনীতার দিকে। নবনীতা অগ্নি চোখে তাকিয়ে আছে সামনে দাঁড়ানো মানুষটির দিকে, যেন সে চোখ দিয়ে খুন করে ফেলবে। থাপ্পড় খেয়ে থমথমে গম্ভীর মুখে তাকিয়ে আছে প্রণয় চৌধুরী। রাগে হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, যথেষ্ট চেষ্টা করছে নিজের রাগ নিয়ন্ত্রণ করার। বলা নেই কওয়া নেই, চিনে না জানে না অচেনা একটা মেয়ে বিনা দোষে থাপ্পড় মেরে বসলো, তাও এইভাবে তাকিয়ে সাপের মতো ফুঁসছে। প্রণয় গালে হাত দিয়ে মেয়েটার দিকে তাকিয়ে আশেপাশে তাকালো। সবাই কেমন দৃষ্টিতে তাকিয়েছে। পাশ থেকে একজন ছেলে বলে উঠলো, ভাই। প্রণয় হাত দিয়ে ইশারায় ছেলেটাকে থামিয়ে দিয়ে উঠলো, হাউ ডেয়ার ইউ, আপনি আমাকে থাপ্পড় কেন মেরেছেন? ইতিমধ্যে ছেলে পক্ষের সবাই চলে এসেছে এখানে। কেউ যেন বিশ্বাস করতে পারছে না প্রণয় চৌধুরীর গায়ে হাত তুলেছে, তাও কোনো মেয়ে। প্রণয় চৌধুরীর নাম শুনলেই ভয়ে সবাই চুপসে থাকে। সেখানে এত বড় সাহস কোন মেয়ের? প্রণয়ের বাবা জহিরুল চৌধুরী ছেলের পাশে এসে দাঁড়ালো। ছেলের দিকে তাকিয়ে ইশারায় বলল, কোনো ঝামেলা না করতে। নবনীতা আজ ওর বেস্ট ফ্রেন্ডের বিয়েতে এসেছিল। রূপা নবনীতার বেস্ট ফ্রেন্ড। রূপার পরিবারের কেউ তেমন নবনীতাকে পছন্দ করে না, তাও আজ নবনীতার রূপার শেষ কথা রাখার জন্য এসেছিল বিয়েতে। নবনীতা এসে প্রথম রূপার সাথে দেখা করলো। রূপাকে দেখতে পুরীর মতো লাগছে। রূপার রুম থেকে বের হয়ে নিচে আসবে তখনই কেউ ওর শাড়ির আঁচল ধরে টান দিল। নবনী পেছন ফিরে আগে ওকে একটানে পাশের রুমে নিয়ে গেল। রুমটা গুটগুটে অন্ধকার। এত দ্রুত সবকিছু হলো, নবনীতা কিছুই বুঝতে পারলো না। কি হচ্ছে? নবনীতা ধাক্কা দিয়ে সামনের মানুষটাকে দূরে সরিয়ে দিল। আশেপাশে তাকিয়ে দরজা খুলবে তখনই আবার শাড়ির আঁচল টান খেয়ে শাড়িটার নিচে শাড়ির আঁচল ছিঁড়ে গেল। বেশ পুরনো শাড়ি ছিল। শাড়ি পুরনো হলো, এটা ওর মায়ের শেষ স্মৃতির। আগে নবনীতা দরজা খুলে বাহিরে এসে সিঁড়ি দিয়ে দ্রুত নামতে আবারও পেছনে শাড়িতে টান পড়লো। এবার আর নিজেকে সামলাতে না পেরে নবনীতা পিছন ফিরে থাপ্পড় বসিয়ে দিল। ব্যাস, এক থাপ্পড়ে বিয়ে বাড়ির সবাই স্তব্ধ হয়ে গেল। রূপার বাবা শফিক সাহেব এসে নবনীতার দিকে রেগে বলল, অলক্ষণে মেয়েটা কি করলে? তোমাকে বিয়েতে আসতে কে বলেছে? ছেলের বড় ভাইকে থাপ্পড় মেরে আমার মেয়ের বিয়েটাই ভেঙে দিলে। রূপার মা তো নবনীতার গায়ে হাত তুলতে চলে গেল। প্রণয় রাগী গম্ভীর কণ্ঠে বলে উঠল, থামুন, বিয়ে ভেঙে যাবে কেন? সবাই বর বউয়ের কাছে যান, বিয়ে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করুন। প্রণয়ের মুখের উপর কেউ কথা বলার সাহস পেল না। প্রণয়ের একমাত্র ছোট বোন পায়েল শুধু চুপচাপ দাঁড়িয়ে রইল ভাইয়ের পাশে। সে ভাইয়ের রাগ সম্পর্কে খুব ভালো করে জানে। আজ নবনীতার ছেলে পক্ষে এতক্ষণ হসপিটাল ভর্তি থাকতো শুধুমাত্র মেয়ে বলে, তাও বিয়ে বাড়ি। আজ ওর ছোট ভাইয়ের বিয়ে, সেই জন্য নিজেকে শান্ত রেখেছে। প্রণয় নিজের ভাবার দিকে তাকিয়ে বলল, আপনি দাঁড়িয়ে আছেন কেন? জলদি সব শেষ করুন। প্রণয় বিয়েতে একদম আসতে চায়নি আজ। ওর অফিসে অনেক বড় একটা মিটিং ছিল, তাও সে ছোট ভাই আলভির কথা রাখতে এসেছে। আলভির প্রণয় ভাই বলতেই পাগল। প্রণয় ভাইকে ছাড়াও বিয়ে করবে সে কথা কল্পনাও করা যায় না। যদিও এটাকে বিয়ে নয়, শুধু একটা কোম্পানির লাভের জন্য একটা চুক্তি বললেও চলে। আলভি যদি জানতে পারে তার ভাইয়ের গায়ে বউয়ের বান্ধবী হাত তুলেছে, সাথে সাথে সে বিয়ে ভেঙে চলে যাবে। তাই প্রণয় সব কিছু ঠিক রাখতে বিষয়টা এখানেই শেষ করে ফেললো। চুপচাপ সহ্য করে নিল। নবনীতা মাথা তুলে আর কারো দিকে তাকালো না। সবাই কেমন দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে, যেন চোখ দিয়ে নিজেদের রাগ প্রকাশ করার চেষ্টা করছে। কিন্তু নবনীতা তাতে কিছুই যায় আসে না। সে ভুল কিছু করেনি, ওর সাথে অসভ্যতামি করেছে বলেই সে থাপ্পড় মেরেছে। কান্না পাচ্ছে ওর ভীষণ রকম, সাথে রাগও হচ্ছে ব্যাপক। ইচ্ছে হচ্ছে সামনে দাঁড়ানো ওই 6 ফিট লম্বা লোকটার গালা আরও একটা বসিয়ে দিত। অসভ্য ছেলে। রূপার মা ফিরে এসে বলে উঠল, তুমি এখন এই বাড়িতে আছো, লজ্জা শরম কিছু কি আছে? তোমার জন্য আজ আমার মেয়ের কপাল পড়তে, এটাই তো চেয়েছিলে তাই না? বাপ মার তো খবর নয়। আর কিছুর বলার আগেই নবনীতা সলসল চোখে আশেপাশে তাকিয়ে শাড়ির আঁচল টেনে বাড়ি থেকে বের হয়ে গেল। পেছন থেকে ওর যাওয়ার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে রইল প্রণয় চৌধুরী। চোখ সরিয়ে আবার তাকালো রূপার মায়ের দিকে। মহিলাটা এখনো রাগে ফুসফুস করছে, পায়েল ভাই, তুমি এত সহজে মেয়েটাকে ছেড়ে দিলে? প্রণয় চৌধুরী রহস্যময় হাসি দিয়ে বোনের দিকে তাকালো। না না ভাইয়া, একদম উল্টো পাল্টা কিছু করবে না। মেয়েটা হয়তো বুঝতে পারেনি। প্রণয় পাঞ্জাবের হাতা কিছু ঠিক করে চোখে চশমা দিয়ে বলল, আমি কি কিছু বলেছি? পায়েল, তুমি কিছু বলা লাগে না ভাই, তোমার মুখ দেখেই বোঝা যায়। রাগে কেমন লাল হয়ে গেছে, চোখগুলো রক্তবর্ণ হয়ে আছে, কপালের রগগুলো ফুলে গেছে। প্রণয় পকেট থেকে মোবাইল বের করে কাউকে কল দিল।
বাড়ি থেকে বের হয়ে কিছুটা দূর আসতে বৃষ্টি শুরু হলো। নবনী কাঁধের ব্যাগটা বুকে চেপে দৌড়ে আশেপাশে তাকালো। একটা চায়ের ছোট দোকান খোলা, কিন্তু সেখানে আশ্রয় নেওয়া যাবে না। ইতিমধ্যে ওখানে দুইজন পুরুষ বসে আছে। নবনী দ্রুত পা চালালো রিক্সার জন্য। আশেপাশে তাকাতেই দেখে পুরুষালী কণ্ঠ ভেসে আসলো। নবীনী অবাক হলো, কণ্ঠটা ভীষণ পরিচিত। পিছন ফিরে ফারাজকে দেখে অবাক হয়ে বলল, এখানে তুমি? ফারাজ ওর বাসার মালিকের ছোট ছেলে। ফারাজ নবনীতার দিকে ছাতা বাড়িয়ে দিয়ে বলল, ভিজে যাচ্ছেন, ছাতাটা ধরুন। নবনীতা প্রায় ভিজে গেছে, ছাতা না নিয়েই বলল, আমি ঠিক আছি, আর কিছু দূর বাড়িতে চলে এসেছি। ফারাজ নবনীতার হাতে ছাতা দিয়ে বলল, শাড়ির আঁচল কিভাবে ছেড়ে গেল? নবনীতা অন্য সময় হলে দুইটা ধমক দিত, এতদিন লক্ষ্য করার জন্য। ফারাজ আবার বলে উঠল, আজ তো আপনার বান্ধবীর বিয়ে, আপনি চলে যাচ্ছেন? নবনীতা ফারাজের দিকে একবার তাকিয়ে রাস্তার দিকে তাকালো। বৃষ্টির জন্য পুরো রাস্তা খালি। ফারাজ বৃষ্টিতে ভিজে নবনীতার সাথে সাথে পা ফেলে হাঁটছে। নবনীতা ফারাজের দিকে তাকিয়ে বলল, তোমার তো বৃষ্টিতে ভিজলে জ্বর আসে ফারাজ। ফারাজ মুচকি হেসে বলে উঠল, তাহলে কি আপনার এক ছাতার নিচে আমার জায়গা হবে সিনিয়র আপু? নবনীতা, একদিন বৃষ্টিতে ভিজলে তো তেমন কিছু হয় না। নবনীতার কথা শুনে শব্দ করে হেসে উঠল ফারাজ। ছেলেটা ভীষণ চঞ্চল আর বেশি কথা বলে, তবে মনের দিক থেকে ভালো। বিয়ে খুব জলদি শেষ হয়ে গেল। বাড়ির সামনে গাড়ি থামতেই ভেতর থেকে সবাই বউ বরণ করতে ভিড়িয়ে আসলো। খুব সুন্দর করে বউ ঘরে তুলে নিল নীলিমা বেগম। প্রণয় বাড়িতে এসে নিজের রুমে গিয়ে শব্দ করে দরজা লাগিয়ে দিল। এখনো নীলিমা বেগম ছেলের মায়ের খাওয়ার কথা শুনেননি। শুনলে এতক্ষণে ওই মেয়ে 14 গোষ্ঠীকে পুলিশে দেওয়ার জন্য রেডি হতো। ওনার ভীষণ আদরের ছেলে প্রণয়। বাড়িতে সবাই এই বিষয়টা গোপন রাখলো। রূপাকে রুমে নিয়ে গেল পায়েল। নীলিমা তো ছেলের বউ দেখে ভীষণ খুশি, চাঁদের মতো বউ। আমার প্রণয়ের জন্য এমন আরেকটা চাঁদ আনতে পারলে বাড়িটা আলোকিত হবে। রাত 2টায় আলভি রুমে আসলো। রুমে এসে রূপার দিকে তাকিয়ে দেখলো ঘুমিয়ে পড়েছে। আলভি বারান্দায় গিয়ে কিছু সময় আকাশের দিকে তাকিয়ে রইল। ভাইয়ের কথা রাখতে সে বিয়ে করেছে, অথচ এখনো বউর মুখও দেখেনি। আলভি রুমে এসে লাইট জেলে পাঞ্জাবি খুলবে, তখনই রূপা চিৎকার করে বলে উঠল, আমি এই বিয়ে মানি না। সব সময় আমার থেকে দূরে থাকবেন। যদি কখনো আমার কাছে আসার চেষ্টা করেন, আপনার জীবন আমি তছনছ করে দিব। একদম বালিশ চাপা দিয়ে রাতে মেরে ফেলবো, খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দেব। সদ্য বিয়ে করা বউর মুখে এমন কথা শুনে পেছন ফিরে তাকালো আলভি। বউ বেশে রূপাকে দেখে বলে উঠল, তুমি? রূপা থমথমে মুখে বলল, আপনি? রূপা অবাক হয়ে বলল, আপনি? ওর নিজের চোখকে সে নিজে বিশ্বাস করতে পারছে না। ওর স্বপ্নের পুরুষ ওর সামনে দাঁড়িয়ে। খুশিতে চোখ চিকচিক করে উঠল। নিজের হাতে নিজেই চিমটি মেরে আহ বলে আলভির দিকে তাকালো। আলভি নিজেও রূপাকে এখানে বউ বেশে দেখে অবাক হয়ে তাকিয়ে আছে। ওর চোখে মুখে বিরক্তিকর ছাপ ফুটে উঠল। রূপা চোখ বড় বড় করে বলে উঠল, আল্লাহ, আমার ক্রাশ, আমার বর, আর আমি কিনা সারা রাত নাকের পানি চোখের পানি এক করেছি। আগে জানলে তো বাসর রাতটা এত খারাপ কাটত না। প্রথম বিয়ে, প্রথম বাসর রাত ছিল, তাও ক্রাশের সাথে, কিন্তু কিছুই হলো না। এই দুঃখ আমি কাকে বলবো? কাকে বলবো বাসর রাতের এমন কষ্টকর গল্প? আলভি, আপনি এখানে কেন? রূপা, কি আজব! বউ বেশে বসে আছি, আপনি পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছেন, তাও বুঝতে পারছেন না? আলভি রাগে বলে উঠল, আপনি আগে থেকে সব জানতেন। সবটা আপনার প্ল্যান। রূপা, আমি তো এখন মাত্র আপনাকে দেখলাম। আলভি ছেলে না দেখেই বিয়েতে রাজি হয়ে গেলেন, বিয়েও করে নিলেন। রূপা, আপনি তাহলে আমাকে দেখে ভালোবেসে বিয়ে করেছেন? আলভি, আপনাকে জেনে শুনে বিয়ে করা আর একটা পাগলকে বিয়ে করা একই কথা। রূপা, আপনি আমাকে যাই বলেন, যাই মনে করেন, আজ থেকে আমি আপনাকে। আলভি ভ্রু কুঁচকে তাকাতেই রূপা লাজুক হেসে নিচে তাকালো। হঠাৎ কিছু মনে হওয়ার ভঙ্গিতে দ্রুত বিছানা থেকে নিচে নেমে আসলো। আলভির সামনে এসেই ঝুঁকে পড়তে আলভি লাফ দিয়ে 2 পা পিছিয়ে গেল। আলভি, এই মেয়ে কি করছেন? রূপা মাথা তুলে আলভির দিকে তাকালো। আম্মু বলেছে বরকে সালাম করতে। আলভি, একটু আগে তো বললেন বরকে বালিশ চাপা দিয়ে মারবেন, আরও কি কি করবেন আপনাকে বউ মনে করলে। এখন নিজেই বর বর করছেন। রূপা উঠে দাঁড়ালো, আলভির দিকে এগিয়ে এসে বলল, তখন তো আর জানতাম না আমার বর আমার ক্রাশ।
আলভি বিরক্ততে অন্য দিকে ফিরে যেতেই রূপা বলল, আমার ফ্রেন্ডরা সবাই হয়তো অপেক্ষা করছে। রূপা কোমর থেকে মোবাইল বের করে আলভির সামনে ধরে বলল, একটু তাকান তো। একক উদ্ধৃতি চিহ্ন। আলভি তাকাতেই রূপা ক্লিক করে একটা সেলফি নিয়ে নিল। আলভি, এটা কি? রূপা, সেলফি নিলাম, ফ্রেন্ডরা নিশ্চয়ই ছবির জন্য অপেক্ষা করছে। আলভি, রাত 4টা বাজে, আপনার ফ্রেন্ডরা ছবির জন্য অপেক্ষা করছে। রূপা, ওরা তো বলেছিল ভিডিও পাঠাতে, কিন্তু আমি ভদ্রমেয়ে বলেই মুখে হাত দিয়ে লাজুক হাসছে। আলভি, ছি, আপনার ফ্রেন্ডগুলো আপনার মতোই ফালতু। রূপা, আমার ফ্রেন্ডদের কিছু বলবেন না। শুধুমাত্র একটা ছবিই তো চেয়েছে, যদি জানতাম ক্রাশের সাথে বিয়ে তাহলে ওদের ভিডিও করে পাঠাতাম। আলভি হ্যাঁ করে ওর দিকে তাকিয়ে আছে। আলভি, ভিডিও? আপনার মাথার যন্ত্রণাপাতি সব নষ্ট হয়ে গেছে। এতদিন হাফ মেন্টাল ভাবতাম, এখন মনে হচ্ছে আপনি পুরোটাই মেন্টাল। রূপা আলভির দিকে এক পা এগিয়ে এসে বলল, আর আপনি আমার ডাক্তার। আলভি, দূরে থাকুন। রূপা, কেন? আমি কি বাঘ নাকি ভাল্লুক? আলভি, এর থেকেও বড় কিছু, যে বউ বিয়ের রাতে স্বামীকে ন করার হুমকি দিতে পারে, সে কতটা ভয়ঙ্কর মেয়ে। রূপা বিছানার উপর পায়ে পা তুলে বসে বলল, আমি তো ফ্রেন্ডদের থেকে সব আইডিয়া নিয়ে এসেছি। প্রথম, বর যদি বিয়ের রাতে জোর করে কাছে আসতে চায় তাহলে জায়গা মতো একটা কিক দিলে খেল খতম। দ্বিতীয়, বর যদি আমার সকল কথা মেনে না নেয়, আমার থেকে দূরে না থাকে, তাহলে রাতে ঘুমের মধ্যে বালিশ চাপা দিয়ে টাটা বাই বাই। তৃতীয়, বর যদি এই সকল কথা সবাইকে বলে দেয় তাহলে খাবারের সাথে বিষ মিশিয়ে একদম উপরে পাঠিয়ে মুখ বন্ধ করে দিব। চতুর্থ, বর। আলভি, থামুন। আপনার মাথায় এইসব আইডিয়া কোন ফ্রেন্ড দিয়েছে? রূপা এক ভ্রু উপরে তুলে বলে উঠল, কেন? ফ্রেন্ডের নাম কেন শুনতে চাচ্ছেন? আপনার মতলব ভালো না। আলভি দরজার দিকে এগিয়ে যেতে নিলে রূপার চঞ্চল চোখ গিয়ে পড়ল টেবিলের উপর। রূপা টেবিলের সামনে গিয়ে দুধের গ্লাসটা হাতে নিয়ে আলভির সামনে ধরল। আলভি দরজা খুলবে তখনই রূপা হাত বাড়িয়ে গ্লাস ধরল সামনে। আলভি, এটা কি? রূপা, কেন চিনেন না? কখনো দেখেননি? আলভি, দুধ। রূপা, হ্যাঁ। আলভি, আমি কি করব? রূপা, এটা খায় নাকি গিলে সেটাও জানেন না। আলভি, আমার পছন্দ না। রূপা মুখ ভেঙচি কেটে বলে উঠল, ধরেন খেয়ে নেন, না হয় শাশুড়ি আম্মা বলবে বউ আমার প্রথম রাতেই ফেল। আলভি, প্রথম রাতে ফেল মানে? রূপা, হোমা, হেটাও বুঝেন না? বাচ্চা ছেলে। আলভি, আপনি তো বুঝেন, অল্প বয়সে পেকে গেছেন। রূপা মুখ ভেঙচি কেটে বলে উঠল, একটু খেয়ে নিন। আমি দুধে কিছু মিশিয়ে রাখিনি, ফ্রেন্ড বলেছিল ঘুমের মেডিসিন মিশিয়ে দিতে, কিন্তু আমি তো আসার সময় বালিশের নিচে ঘুমের সব মেডিসিন ফেলে এসেছি, আর বিষ তো এখনো কেনাই হয়নি। একক উদ্ধৃতি চিহ্ন। আলভি তো বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ ভাগ্য ভালো বলে এই মেয়ে নিয়ে আসতে ভুল করেছে, না হয় ওর জায়গায় অন্য কেউ হলে এতক্ষণে আত্মা হয়ে ঘুরে বেড়াতো। স্বামীকে ন করার সব পরিকল্পনা করে এসেছে এই মেয়ে। কি সাংঘাতিক মেয়ে! রূপা, বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, আমি খেয়ে দেখাচ্ছি। রূপা আলভির সামনে থেকে গ্লাস নিয়ে নিজেই একটানে সবটা শেষ করে ফেলল। শেষ করেই চোখ বড় বড় করে গ্লাসের দিকে তাকালো, তারপর গ্লাসটা নাকের কাছে নিতেই ওর পুরো দুনিয়া ঘুরতে শুরু করলো। আলভি রূপার মুখের রিয়াকশন দেখে যা বুঝার বুঝে ফেলল, হাত দিয়ে ওয়াশরুম দেখাতে দেরি, রূপার দৌড় দিয়ে ওয়াশরুমে যেতে দেরি হলো না। বেচারির ওয়াশরুমে গিয়ে বমি করতে শুরু করলো, বেশি ভাব দেখিয়ে নষ্ট দুধ খেয়ে ফেলেছে। রূপার অবস্থা দেখে রুম থেকে আলভি ওয়াশরুমের দরজার দিকে তাকিয়ে না চাইতেও মুচকি হেসে ফেলল। পাঞ্জাবি খুলে শার্ট হাতে নিয়ে আবারও বারান্দায় চলে গেল। ভাগ্য! কে জানতো এই পাগল মেয়ের সাথেই ওর ভাগ্য লেখা ছিল। আকাশের দিকে তাকিয়ে বলে উঠল, পৃথিবীটা এত ছোট কেন? কেন ঘুরে ফিরে দেখ হয়ে যায়? একক উদ্ধৃতি চিহ্ন। নবনীতা ছাতা ফারাজের দিকে এগিয়ে দিয়ে চলে আসলো। বাসায় এসে ভেজা কাপড় পাল্টানোর জন্য কাপড় খুঁজতেই মনে হলো সব কাপড় তো ছাদে। নবনী, হায় আল্লাহ, সব কাপড় ছাদে ছিল, তার মানে সব ভিজে গেছে, এখন আমি কি পরব? নবনী ছাদে যাওয়ার জন্য দরজা খুলতেই সামনে বাড়িওয়ালি খালাকে দেখল। বাড়িওয়ালি খালা মুখ কালো করে নবনীতার দিকে তাকিয়ে বলল, ভালোই হয়েছে দরজা খুলেছ, আমি তোমার কাছেই এসেছিলাম। নবনীতা বুঝল খালা কেন এসেছে। নবনীতা, রুমে আসেন খালা। আমার মেলা কাজ পড়ে আছে, রুমে যেতে পারবো না, বাসা ভাড়াটা কি আর দিবা না? আজ মাসের কয় তারিখ? নবনীতা, খালা আমাকে আর 2টা দিন সময় দেন। 2 দিন করে আজ 1 মাস পার হয়ে গেল। আমি তো এই বাসা ভাড়া দিয়ে সংসার চালাই, তোমাদের সুন্দর সুন্দর মুখ দেখে তো আর আমার সংসার চলবে না। নবনীতা মাথা নিচু করে নিল। হয় ঠিক মতো ভাড়া দাও, না হয় বাসা ছাড়ো। নবনীতা, টিউশনের টাকাগুলো পেলেই ভাড়া দিয়ে দিব খালা, আর 2টা দিন সময় দেন। শুধু 2 দিন, মনে থাকে যেন, আমারও তো পেট আছে, সংসার আছে।
আরও নানান কথা বলতে বলতে চলে গেল বাড়িওয়ালি। নবনীতা লম্বা করে একটা শ্বাস নিল। এই জীবনের উপর সে ভীষণভাবে ক্লান্ত। জীবনে কি কখনো ভালো দিন আসবে না? আর কত লড়তে হবে? মন বলে উঠল, মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত। একক উদ্ধৃতি চিহ্ন। ছাদ থেকে কাপড় নিয়ে নামতেই সামনে পথ আটকে দাঁড়ালো ফারাজ। নবনীতা, রাস্তা আটকে দাঁড়িয়ে আছো কেন? সরো। ফারাজ, মা আজও এসেছিল? নবনীতা উত্তর দেওয়ার প্রয়োজন মনে করল না। ফারাজ সব সময় এমন কঠিন চোখে তাকিয়ে থাকেন কেন? আমি কি আপনার সাথে জমিজমা নিয়ে শত্রুতামু করছি? নবনীতা, যার জমি জমা নেই তার আবার কিসের শত্রু? ফারাজ তার মানে বলতে চাচ্ছেন জমি জমা না থাকলে শত্রু থাকে না। নবনীতা, সরে দাঁড়াও, আমি বাসায় যাব। ফারাজ এখনো ভিজা কাপড়ে। নবনীতা হাতের দিকে তাকিয়ে বলল, সরো ফারাজ। ফারাজ সরে গেল। ফারাজ, সিনিয়র আপু, এইসব টিউশনি করিয়ে জীবনে কিছু হবে না। টিউশনের টাকা দিয়ে বাসা ভাড়াই হয় না, পুরো মাসটাও চলতে হয়। আমার কাছে একটা ভালো জব ছিল। নবনীতা, তোমার কাছে জব? ফারাজ উপর নিচ মাথা দুলিয়ে এগিয়ে আসলো। নবনীতা, কি জব? ফারাজ, আমাকে আর আমার বাচ্চাদের সামলাতে হবে, সারাদিন আমার বাচ্চা আর রাত। নবনীতা, 2-4টা থাপ্পড় না খেতে চাইলে ভালো হয়ে যাও। ফারাজ ইনোসেন্ট মুখ করে বলে উঠল, ওমা, সিনিয়র না হওয়া বউ রেগে গেলেন কেন? আমি তো রাত বলতে অফিস থেকে আসলে শরবত এগিয়ে দেওয়া, যত্ন করে আমার কাপড় পরিয়ে দেওয়া, ভালোবেসে ভাত মেখে মুখে তুলে দেওয়ার কথা বলেছি। নবনীতা কটমট করে তাকিয়ে বলল, বয়স কত তোমার? তোমার থেকে 2 বছরের বড় আমি। নিজে এখনো মায়ের টাকায় চলে আসছে চাকরি করতে। ফারাজ, আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, চাকরি একটা খুঁজে নিব। নবনীতা, তোমাকে আমার আশেপাশে আর দেখলে তোমাকে আমি ছাড়ব না। ফারাজ, প্লিজ ছাড়বেন না সিনিয়র আপু, ধরে রাখুন। নবনীতা নিজের রাগ নিয়ন্ত্রণ করার জন্য লম্বা একটা শ্বাস ফেলে সিঁড়ি দিয়ে নেমে সোজা নিজের বাসায় ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে দিল। আজকের দিনটাই ওর জন্য অলক্ষণে দিন ছিল। সব দোষ ওই লোকের, অসভ্য লোকটার সাথে দেখা হওয়ার পর থেকে সবকিছু খারাপ হচ্ছে ওর সাথে। সব রাগ গিয়ে পড়ল আবার তার উপর। ফারাজ বাসায় এসে দেখল বেহুলা খাতুন রান্না করছে। ফারাজ রান্না ঘরে গিয়ে ওর আম্মুকে পেছনে থেকে ভাও করে উঠল। বেহুলা রেগে গরম খুন্তি লাগিয়ে দিল হাতে। ফারাজ হাত ধরে লাফাতে শুরু করল। রাগের মাথায় লাগালেও বেহুলা সাথে সাথে পানি এনে ছেলের হাত পানিতে চেপে ধরলেন। বেহুলা, এভাবে কেউ ভাও করে? আমি তো অন্য কেউ ভেবে খুন্তি লাগিয়েছি, বাপ বেশি জ্বলছে। ফারাজ চোখ বন্ধ করে বলল, তুমি বুঝি আব্বার সাথে এমনটাই করো আম্মা? বেহুলা, বরফ আনতেছি, তুই বসো। ফারাজ ওর আম্মুর হাত ধরে বসিয়ে বলল, আম্মা, ওই বাসার নবনীতা বাসা ভাড়া দিছে। বেহুলা, না দেয় নাই, আপদ একটা না পারছে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করতে। প্রতি মাসে টাকা নিয়ে ক্যাচ করতে হয়। এমনিতেই একলা একটা মাইয়া রাখছি, কখন কি করে বসে তার উপর ভাড়া নিয়া এমন করলে কেমনে কি? ফারাজের ভীষণ রাগ হলো মায়ের মুখে এইসব শুনে, তাও নিজেকে সামলে বলে উঠল, আম্মা, আমি বলছি নবনীতা বাসা ভাড়া আমার কাছে দিয়া দিছে। বেহুলা, কখন? আমি তো এখন গিয়া আসলাম। ফারাজ, তুমি আসার পরেই দিল। বেহুলা, টাকা কই পাইল? ফারাজ, টাকা কই পাইছে তাতে আমাদের কি? তোমার টাকা পাইলেই হইল। ফারাজ 2 মাসের বেতন বেহুলার হাতে দিয়ে নিজের রুমে চলে গেল। বেহুলা, বাপ, তোর হাতের জ্বলা কমছে। ফারাজ কোনো উত্তর না দিয়ে দরজা লাগিয়ে দিল। এই টাকার জন্য আজ 2 দিন ও কাজ করেছে, বাহিরে বের না হলে বোঝা যায় না পৃথিবীতে টাকা উপার্জন করা কতটা কঠিন। সকালে ঘুম থেকে উঠতে উঠতে বেজে গেল 9টা। নবনীতা নিজের কাপড়ের দিকে তাকিয়ে দেখল শাড়িটা শরীরে শুকিয়ে গেছে। শাড়ি পাল্টে একটা 3 পিস পরে নিল। 3 পিসটা বেশ পুরনো হয়ে গেছে। তাও নতুন বলতে এটাকেই চোখে পড়ে। টিউশনির টাকা দিয়ে বাসা ভাড়া, পড়ার খরচ, পুরো মাসের বাজার করে গিয়ে আর নিজের জন্য অনেকদিন হলো কিছু কিনা হয় না। রান্নাঘরে গিয়ে আলো ভাজি দিয়ে রাতের ভাত খেয়ে নিল। সকাল 9:30 সে বাসা থেকে বের হলো, আজ একটা ইন্টারভিউ দিতে হবে। আল্লাহ যদি একটু দয়া করে চাকরিটা পাইয়ে দেন, সেই আশায় মাথায় ঘোমটা দিয়ে রিকশায় উঠে বসল। কোম্পানির সামনে এসে অবাক হলো, এত বড় কোম্পানিতে তো কখনো সে টিকবে না, তাও নিজের আত্মবিশ্বাসের উপর ভেতরে গেল। ফিল আপ শেষ করে ওয়েটিং রুমে বসে রইল, এক এক করে মেয়ে যাচ্ছে। দেখতে যেমন সুন্দরী তেমন পোশাক, তেমন তাদের কথার ভঙ্গি। নবনীতা নিজের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ফেলল, কপালে যা আছে সব ভাগ্যের উপর ছেড়ে দিল। নবনীতার পালা আসলো। নবনীতা ভেতরে গিয়ে মুচকি হেসে সামনে তাকাতেই ওর মুখের হাসি বিলীন হয়ে গেল, চোখ মুখে ফুটে উঠল রাগ, সাথে সে ভীষণ অবাকও হল। প্রণয় নবনীতার দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে, যেন এর আগে কখনো এদের দেখা হয়নি, এই প্রথম ওকে দেখছে।
নবনীতা তিনজন লোকের সামনে বসল। এক এক করে ওনারা ওকে প্রশ্ন করে গেল। নবনীতা সুন্দর করে সব প্রশ্নের উত্তর দিল। ওর জন্য এই প্রশ্নগুলো খুবই সহজ ছিল। ইন্টারভিউ দিয়ে বের হয়ে অপেক্ষা করতে বসল। 10 মিনিট পর জানালো হলো ওর পাশের মেয়েটা ইন্টারভিউতে টিকেছে। নবনীতা ব্যাগ কাঁধে নিয়ে সার্টিফিকেটগুলো যত্ন করে বুকে চেপে ধরে বের হতেই প্রণয়ের সামনে পড়ল। প্রণয় নবনীতাকে দেখেই বলে উঠল, হেই ইউ, তোমার সাহস দেখে অবাক হচ্ছি। যাকে আগামীকাল বিনাদোষে থাপ্পড় মারলে আজ তার কোম্পানিতে এসেছো চাকরির জন্য। ভাবতে হচ্ছে তোমার সাহস আছে। নবনীতা, যদি জানতাম আপনার মতো অসভ্য লোকের কোম্পানি তাহলে ভুলেও পা ফেলতাম না। প্রণয় রাগে ওর অ্যাসিস্ট্যান্টের দিকে তাকিয়ে বলল, রাকিব, মেয়েটাকে বল ভালোই ভালোই আমার সামনে থেকে সরে যেতে। নবনীতা, আপনার সামনে কেন, পেছনে থাকারও বিন্দু মাত্র ইচ্ছে নবনীতার নেই। নবনী 4টা টিউশনি শেষ করে বের হলো। হাতের দিকে তাকালো, 7,000 টাকা আলাদা করে রেখে 1,000 নিয়ে বাজারে গেল। টুকটাক বাজার নিয়ে বাসায় চলে আসলো। আলভি সন্ধ্যার দিকে বাসায় আসলো। সেই সকালে বাসা থেকে বের হয়েছে, এসেছে সন্ধ্যায়। আলভিকে দেখেই নীলিমা রেগে এগিয়ে এসে বলল, সারাদিন কোথায় ছিলে? এখন বাসায় আসার কি দরকার ছিল? যেখানে ছিলে সেখানেই থেকে যেতে। আলভি মায়ের কথায় পাত্তা না দিয়ে সোফায় ঘা এলিয়ে বসল। নীলিমা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? আলভি বিরক্ত হয়ে মায়ের দিকে তাকিয়ে বলল, আমাকে আর কি প্রয়োজন? আপনারা যা চেয়েছেন করেছি, আর কি চাই? নীলিমা, আলভি, এভাবে কেন কথা বলছো? তুমি রাজি ছিলে বলেই আমরা বিয়ে দিয়েছি, যদিও এটা বিজনেসের ভালোর জন্য, তবে বিয়ে তো বিয়েই। সারা জীবন তার সাথে কাটাতে হবে। আলভি, হ্যাঁ আমি রাজি ছিলাম, কারণ ভাই বলেছে, আর ভাইয়ের কোনো কথা আমি মানিনি, শুনিনি আজ পর্যন্ত, দেখেছেন? নীলিমা, জীবনটা তোমার। আজ এতগুলো মানুষের সামনে আমাকে লজ্জায় পড়তে হতো যদি না সময় মতো রূপা বাঁচিয়ে না দিত। আলভি, এই মেয়ের নাম আমার সামনে নিবে না। নীলিমা, তাহলে কার নাম নিব? হঠাৎ কি হলো তোমার? আলভি হঠাৎ রেগে গেল, বসা থেকে দাঁড়িয়ে বলল, দেশে কি মেয়ের অভাব ছিল? এক পাগল কেন আমার জন্য এনেছেন? এই মেয়ের মাথায় সমস্যা, 5 মিনিট ওকে আমার সহ্য হয় না, সারা জীবন কিভাবে সহ্য করব? নীলিমা, তোমাকে বারবার বলেছি মেয়ের ছবি দেখে নাও, একবার দেখা করো, তখন তুমি কি উত্তর দিয়েছিলে মনে আছে? আলভি, এটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল। নীলিমা, রূপা অনেক ভালো মেয়ে আলভি, তোমার কোথাও ভুল হচ্ছে। আলভি, আপনার থেকে 1000 গুণ ভালো আমি ওই মেয়েকে চিনি। নীলিমা, আগে থেকে চিনো? আলভি কিছু না বলে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। এখন তার একদম কথা বলতে ইচ্ছে করছে না। রুমে আসতেই দেখল রূপা ফুচকা খাচ্ছে। আলভি ফ্রেশ হয়ে রুমে আসতেই রূপা একটা ফুচকা আলভির সামনে ধরল। আলভি রেগে ওর দিকে তাকাতেই রূপা ইনোসেন্ট মুখ করে বলে উঠল, আপনি সব সময় এমন ডিপজল টাইপ চোখ করে তাকান কেন? আলভি, ডিপজল? রূপা, হারে, আপনি ডিপজল চাচ্চুকে চিনেন না? আলভি, আপনার চাচ্চুকে আমি কিভাবে চিনব? রূপা, উনি তো সবার চাচ্চু, ওই যে বাংলা সিনেমায় চোখ লাল করে তাকায়, মুখ ভয়ঙ্কর কালো, মাথায় চুল থাকে না। আলভি, আমাকে আপনার ওই টাইপের লাগে। রূপা যখন রেগে তাকান। আলভি উল্টো দিকে ফিরে নিজের রাগ দমিয়ে নিল। হাতের ঘড়িটা খুলতে খুলতে বারান্দার দিকে গেল। বারান্দায় দাঁড়াতেই নজর গেল বারান্দা থেকে একটা রশ্মি নিচে গিয়ে আছে। আলভি রশ্মিটা হাতে নিতেই পেছনে থেকে রূপা বলে উঠল, রশ্মিটা খুলবেন না, আপনি তো বাসায় থাকেন না, আমার আইসক্রিম, ফুচকা, চকলেট যখন যেটা খেতে ইচ্ছে হয় আনানোর জন্য আপনাকে পাবো না, তাই এটা রেখেছি। আলভি, এটা দিয়ে কি হবে? রূপা ফ্রেন্ডকে কল দিয়ে বললে এনে রশ্মিতে বেঁধে দিবে, আর কেউ দেখবে না। আলভি, রূপা, তাহলে ফুচকা আপনার ফ্রেন্ড এভাবে দিয়ে গেছে? রূপা খুশিতে মাথা দুলিয়ে হ্যাঁ বুঝালো। আলভি, আপনার মাথায় বুদ্ধি কবে হবে? রূপা, এত ভালো একটা আইডিয়া দেখলেন তাও জিজ্ঞেস করছেন বুদ্ধি কবে হবে? আপনার চোখে সবার বুদ্ধি পড়ে, শুধু আমারটাই পড়ে না। আলভি, বাড়ির কেউ দেখলে কি মনে করত? রূপা, কি মনে করত? আলভি, যদি জিজ্ঞেস করত ছেলেটাকে? রূপা, বলতাম ফ্রেন্ড। আলভি, আপনি এখন আমার চোখের সামনে থেকে দূরে যান। রূপা, আপনি সামনের দিকে চোখ ঘুরিয়ে নিলেই হয়। আলভি কিছু না বলে সামনের দিকে তাকালো। দরজায় কড়া নাড়তেই রূপা বারান্দা থেকে রুমে আসলো। দরজা খুলে দেখল পায়েল দাঁড়িয়ে। পায়েল রূপার দিকে তাকিয়ে হেসে বলল, ভাই কোথায়? রূপা, বারান্দায়। পায়েল, আজ তোমার সাথে জমিয়ে আড্ডা দিব নিচে, বড় ভাই আলভি ভাইকে ডাকছে। রূপা, তুমি বলো উনি আমার উপর রেগে আছে। পায়েল অবাক হয়ে বলল, কি বলো? ছোট ভাই রাগ করতে জানে? কখনো দেখিনি করো উপর রাগ করতে, কাউকে রাগ দেখিয়ে কিছু বলতে, সব সময় ঠান্ডা মেজাজে থাকে।
রূপা মন খারাপ করার মতো মুখ করে বলল, অথচ আমার সাথে রাগ ছাড়া কথাই বলে না। পায়েল, নিশ্চয়ই তুমি কিছু করেছ। আচ্ছা দাঁড়াও, আগে ভাইকে নিচে পাঠাই, তারপর সব কাহিনী শুনব। রূপা বাসা ভাড়া নিয়ে গেল। বেহুলা অবাক হয়ে বলল, কি মেয়ে, কাল না টাকা দিয়ে দিলে, আজ আবার কিসের টাকা? নবনীতা কথার আগামাথা কিছুই বুঝল না। নবনীতা, কি বলছেন খালা? বেহুলা, কাল না ফারাজের কাছে ভাড়া দিয়ে দিলে আজ আবার কিসের ভাড়া দিচ্ছ? মাথা ঠিক আছে? নবনীতা যা বুঝার বুঝে গেল। হাতের টাকাগুলো রাগে মোট করে ধরে বড় বড় পা ফেলে বাসা থেকে বের হয়ে গেল। আজ ওকে নতুন একটা টিউশনিতে যেতে হবে। বাসায় এসে ফারাজকে দেখে নিবে দিন দিন ছেলেটা নিজের সীমা অতিক্রম করে ফেলছে। নবনীতা অ্যাড্রেস দেখে বাসার সামনে এসে তাকালো। এত বড় বাড়ি, সবচেয়ে সুন্দর লাগলো বাগানটা। গেইটের দারোয়ান জিজ্ঞেস করলো, আপনি কে? কারে চান? নবনীতা একটা কার্ড দেখালো। দারোয়ান গেইট খুলে দিল। নবনীতা দুই পাশে বিশাল ফুলের বাগানের দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। একটু সামনে আসতেই বেলিফুলের ঘ্রাণ নাকে আসতেই নবনী থেমে গেল। পাশে তাকিয়ে দেখল ফুলে ভর্তি বেলিফুলের বাগান। নবনীতা আশেপাশে তাকিয়ে হাত বাড়ালো ফুলের মধ্যে। যত্ন করে ছুঁয়ে দিল ফুলগুলো। মন ভরে ঘ্রাণ নিয়ে নিল। ফুলের ঘ্রাণে মনটা একদম ফুরফুরে হয়ে গেল। ফুল দেখা শেষ করে বাড়ির কলিং চাপতেই একজন এসে দরজা খুলে দিল। নবনীতার সামনে তাকিয়ে অবাক হয়ে বলল, আলভি ভাইয়া। আলভি নিজেও নবনীতাকে দেখে অবাক হয়ে বলল, তুমি? একক উদ্ধৃতি চিহ্ন। নবনীতা হেসে বলল, আপনি এখানে? একক উদ্ধৃতি চিহ্ন। আলভি, আগে ভেতরে এসো। নবনীতা মাথা দুলিয়ে ভেতরে গেল আলভির পিছু পিছু। আলভি নবনীতাকে সোফায় বসতে বলে নীলিমা বেগমকে ডাকল। আলভি নিজেও নবনীতার পাশের সোফায় বসে বলল, তা হঠাৎ বেষ্টুকে দেখতে এসেছ? অথচ তোমার বেষ্টু একবার বললও না। নবনীতা, বেষ্টু? আলভি, সে কি বেষ্টু চিনো না? নবনীতা কিছু বলবে তার আগেই নীলিমা বেগম নবনীতাকে দেখে বলে উঠল, এই যে মিষ্টি মেয়ে, তুমি এসেছ। আলভি মায়ের দিকে তাকিয়ে বলল, তুমি ওকে চিনো? একক উদ্ধৃতি চিহ্ন। নীলিমা, হ্যাঁ, স্নিগ্ধর জন্য নতুন টিউটর দেখেছিলাম, বললাম না? আলভি, হুম বলেছিলে। নীলিমা, এটাই এই মিষ্টি মেয়েটা। আলভি, কিন্তু পরিচয় কিভাবে? নীলিমা, সে এক লম্বা কাহিনী। আলভি, থাক, তোমার লম্বা কাহিনী অন্যদিন শুনব। স্নিগ্ধ কোথায়? আমি? নবনীতা সিঁড়ির দিকে তাকিয়ে দেখল একটা পিচ্ছি ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা নবনীতাকে দেখেই ভ্রু কুঁচকে তাকিয়ে কোমরে হাত দিয়ে বলল, তুমি সেই পচা আন্টিটা না? নীলিমা রাগ দেখিয়ে বলল, এটা কেমন আচরণ স্নিগ্ধ? উনি তোমার নতুন ম্যাম, সরি বলো। স্নিগ্ধ আগের মতো কোমরে হাত দিয়ে বলল, আমি সরি কেন বলবো? এই পচা আন্টি ভালো চাচ্চুকে সরি বলবে? পচা আন্টি ভালো চাচ্চুকে মেরেছে। আলভি, স্নিগ্ধ, তোমার কোথাও ভুল হচ্ছে। নবনীতা খুব ভালো মেয়ে। স্নিগ্ধ, আমি ছবি তুলে রেখেছি, দাঁড়াও নিয়ে আসছি। নবনীতা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে। স্নিগ্ধ পেছনের দিকে ফিরবে তখনই পায়েল ওর কান মুচড়ে ধরল। স্নিগ্ধ, ফুপিমনি লাগছে আমার। পায়েল, বেশি পেকে গেছো তাই না? পায়েল মা এর দিকে তাকিয়ে বলল, তোমাদের আক্কেল বলতে কিছু হলো না? একজন মেহমানকে এভাবে অপমান করা হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো? নীলিমা, আমি তো। পায়েল, থামো। ভাই, উনি তোর বউয়ের বান্ধবী, একটু তো দায়িত্ব জ্ঞান মাথায় আনো। নবনীতা অবাকের উপর অবাক হচ্ছে। আলভি বিয়ে করেছে? তা ওর ফ্রেন্ডকে? রূপা ঘোমটা দিয়ে রুম থেকে বের হয়ে নবনীতাকে দেখেই এক চিৎকার দিয়ে এসে জড়িয়ে ধরল। নবনীতা সেই আগের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। তার উপর কলিং বেল বেজে উঠল। পায়েল গিয়ে দরজা খুলে দিতে নবনীতা দরজার দিকে তাকিয়ে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা। স্নিগ্ধ প্রণয়কে দেখেই পায়েলের হাত থেকে ছুটে গেল দরজার দিকে। প্রণয় এখনো নবনীতাকে খেয়াল করেনি। নবনীতা প্রণয়কে দেখেই অন্য দিকে ফিরে গেছে। স্নিগ্ধ প্রণয়ের গিয়ে হাত ধরতেই প্রণয় স্নিগ্ধর গাল টেনে বলল, কি খবর পিচ্ছি? তোমাকে এমন দেখাচ্ছে কেন? স্নিগ্ধ, আমাকে ফুপিমনি মেরেছে। পায়েল অবাক হয়ে বলল, কখন মারলাম? আমি তো শুধু একটু শাসন করেছি। স্নিগ্ধ, কান মুচড়ে মরেছ। পায়েল রেগে বলে উঠল, তুমি বেয়াদবের মতো আচরণ করেছ মেহমানের সাথে। প্রণয় স্নিগ্ধকে বলে উঠল, তুমি কি করেছ স্নিগ্ধ? তুমি মেহমানের সাথে বেয়াদবি করেছ? স্নিগ্ধ, হই পচা আন্টি তোমাকে মেরেছিল, আমি তো শুধু এটাই বলেছি ভালো চাচ্চু। স্নিগ্ধ আঙ্গুল দিয়ে নবনীতাকে দেখালো। প্রণয় সামনে তাকিয়ে থ্রি পিস পরা খুব সাদাসিধা একটা ওড়না দিয়ে ঘোমটা দেওয়া মেয়ে দেখল অন্য দিকে ফিরে আছে, তবে মেয়েটাকে তা চিনতে একদম ভুল করল না। রূপা স্নিগ্ধর কথা শুনে মনে মনে বেশ রেগে গেল, তাও নিজেকে সামলে ভ্রু কুঁচকে বলল, তোমার কোথাও ভুল হচ্ছে স্নিগ্ধ। নবনীতা অনেক শান্ত আর ভালো মেয়ে। আমার ফ্রেন্ড, ওকে আমি আমার থেকেও বেশি চিনি।
স্নিগ্ধ রূপার দিকে রেগে তাকিয়ে বলল, আমার চাচ্চুকে মেরেছে এই পচা আন্টি। একক উদ্ধৃতি চিহ্ন। নীলিমা বেগম প্রণয়ের দিকে তাকিয়ে বলল, এইসব কি বলছে স্নিগ্ধ? একক উদ্ধৃতি চিহ্ন। পায়েল রেগে বলে উঠল, এইসব কি হচ্ছে? প্রণয় স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, স্নিগ্ধ তোমার রুমে যাও। প্রণয় একবার বলতেই স্নিগ্ধ চুপচাপ উপরে চলে গেল। স্নিগ্ধ চলে যেতেই প্রণয় একবার নবনীতার দিকে তাকিয়ে নিজেও সিঁড়ির দিকে চলে গেল। পিছু পিছু নীলিমা বেগম ছুটে এসে জিজ্ঞেস করল, ঠান্ডা পানি দেই বাবা? প্রণয় সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলে উঠল, কফি পাঠাও। আলভি নবনীতার দিকে তাকিয়ে বলল, স্নিগ্ধ ছোট বাচ্চা, ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নবনীতা। নবনীতা হালকা হেসে বলল, সমস্যা নেই, আমি কিছু মনে করিনি। পায়েল মা এর দিকে তাকিয়ে ইশারা করল। নীলিমা বেগম মর্জিনার আম্মাকে ডেকে বললেন, মেহমান এসেছে, খাবারের ব্যবস্থা করতে। নবনীতা পড়েছে এক ঝামেলায়। কে জানতো এটা রূপার শ্বশুর বাড়ি, এক তো খালি হাতে এসেছে, দ্বিতীয় নিজের দিকে তাকিয়ে ভীষণ কান্না পাচ্ছে। ওর জন্য না আবার রূপার অশান্তি হয়। কিছু হলে তো রূপার মা ওকে করে ফেলবে। রূপা তো নবনীতাকে দেখে আকাশের চাঁদ হাতে পেয়েছে। পায়েল এসে বসল নবনীতার পাশে। নবনীতা পায়েলের দিকে তাকাতে নীলিমা বেগম বলল, এটা আমার ছোট মেয়ে। একক উদ্ধৃতি চিহ্ন। পায়েল কেমন আছেন আপু? নবনীতা আলহামদুলিল্লাহ, আপনি? পায়েল এই তো ভালো। স্নিগ্ধ একটু বাচাল, ওর কথায় কিছু মনে করবেন না, এমনিতে অনেক ভালো। নবনীতা হাসার চেষ্টা করল। নবনীতার সামনে মর্জিনার আম্মা নাস্তা সাজিয়ে রাখল। নবনীতা, হেই এসবের কোনো প্রয়োজন নেই আন্টি। নীলিমা বেগম, এই প্রথম তুমি আমাদের বাড়িতে এসেছ নবনীতা। তুমি রূপার ফ্রেন্ড মানে আমাদের মেহমান, সাথে স্নিগ্ধর নতুন টিচার। নবনীতার ইচ্ছে করল বলতে, আন্টি আমি স্নিগ্ধকে পড়াবো না, কিন্তু কিভাবে বলবে? এক তো ফ্রেন্ডের শাশুড়ি, তার উপর এখন নিষেধ করলে ভাববে স্নিগ্ধ এমন করাতে নিষেধ করেছি। পায়েল খুব মিশুক একটা মেয়ে। নবনীতার সাথে খুব সহজে মিশে গেল। রূপা, নবনীতা, পায়েল মিলে গল্প করছিল। রূপা আর পায়েল বকবক করছিল, নবনীতা চুপচাপ করে শুধু শুনে যাচ্ছে। আলভি এদের এত বকবল শুনে বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। রূপা আলভির দিকে তাকিয়ে বলল, কোথায় যাচ্ছেন? এখানে বসে থাকুন। আলভি, তোমরা গল্প করো। রূপা, আপনিও গল্প করুন না। আলভি, শুনতে শুনতে আমার ব্যথা করছে, এত কথা কিভাবে বলো তোমরা? নবনীতা হেসে বলল, আলভি ভাইয়া, তোমাদের গল্পটা তো বললে না। একক উদ্ধৃতি চিহ্ন। পায়েল, তোমাদের বলতে ভাই আর ভাবির। তাদেরও গল্প আছে? নবনীতা, কেন তুমি জানো না? পায়েল, না তো। নবনীতা, আচ্ছা তাহলে আলভি ভাইয়া শুরু করবে নাকি রূপা? আলভি একটা লম্বা শ্বাস ফেলে বলল, নবনীতা, যা ভাবছো তা কিছু না, সবটা একটা অ্যাক্সিডেন্ট। নবনীতা, হো হো আচ্ছা। আলভি ইনোসেন্ট মুখ করে তাকালো। পায়েল, হচ্ছেটা কি? নবনীতা, আপু আগে থেকেই আলভি ভাইয়াকে চিনতে। নবনীতা, শুধু আমি রূপাও? রূপা লজ্জা মাখা মুখে তাকিয়ে বলল, কত যে পটানোর চেষ্টা করেছি, কিন্তু তোমার এই পাষাণ ভাই পটা তো দূর, কখনো পাত্তাও দেয়নি। পায়েল, এত কিউট একটা মেয়েকে এমন খাচ্ছর ছেলে পাত্তা দেয়নি। ভাবি ভাবতেই কষ্ট হচ্ছে। তোমার নজর এমন গোবরে কিভাবে গেল? আলভি রেগে পায়েলের মাথায় একটা গাঁটটি মেরে বলল, তোর কোন দিক দিয়ে আমাকে গোবর মনে হয়? আর গোবর দিয়ে কিন্তু সার হয়, গোবরেও পদ্ম ফুল ফুটে। পায়েল মুখ ভেঙচি কেটে অন্য দিকে তাকালো। আলভি শার্টের হাতা ঠিক করতে করতে বাহিরে বেরিয়ে গেল। পায়েল, এবার বলো ভাবি। রূপা কিছু বলবে তখনই প্রণয় নিচে নেমে আসলো। প্রণয়কে দেখেই সবাই চুপ হয়ে গেল। প্রণয় নিচে এসে একবার সবার দিকে তাকিয়ে ল্যাপটপ নিয়ে আবার উপরে চলে গেল। এমনিতেই সন্ধ্যায় এসেছে নবনীতা। হাজার বার বলেও লাভ হয়নি, নীলিমা ছাড়েনি না খাইয়ে। খাওয়ার পর নীলিমা বেগম নবনীতার সাথে গল্প করতে করতে বাজিয়ে ফেললেন রাত 10টা। নীলিমা এমনিতেই একটু বেশি কথা বলেন। নবনীতা রূপাকে, পায়েলকে বিদায় জানিয়ে নীলিমা বেগমকে বিদায় জানিয়ে বের হতে নিলে নীলিমা বেগম নবনীতাকে দাঁড় করিয়ে প্রণয়কে ডাকলেন। প্রণয় নিচে আসতেই নীলিমা বেগম বলে উঠলেন, প্রণয় বাবা আমার, আজ আমাদের ড্রাইভার গ্রামে গিয়েছে, আলভি এখনো বাসায় আসেনি। একলা একটা মেয়েকে এত রাতে একা কিভাবে ছাড়ি, একটু কষ্ট করে নামিয়ে দিয়ে আয়। প্রণয় হাম্মু, মাত্র 10টা বাজে, রাস্তায় দাঁড়ালেই রিক্সা পাওয়া যাবে। নীলিমা, তুই তো জানিস আমাদের মেইন রাস্তার মোড়টা ভালো না। নবনীতা, আন্টি আমি একাই যেতে পারবো। এমনিতে একাই সব সময় চলাফেরা করি, কেউ আসতে হবে না। রূপা, আমি তোকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। নবনীতা ভাইয়া প্লিজ একটু দিয়ে আসবেন। প্রণয় বাসা থেকে বের হয়ে গেল। নবনীতা বিরক্তিকর দৃষ্টিতে তাকিয়ে রইল। এই অসভ্য চরিত্রহীন লোকের সাথে সে জীবনেও যাবে না। সবার সামনে প্রণয়ের গাড়িতে উঠল।
নবনীতা পেছনে বসল। প্রণয় রেগে গেলেও কিছু বলল না। গাড়ি স্টার্ট দিয়ে সবার চোখের আড়াল হয়ে গেল। রূপা ছলছল নয়নে তাকিয়ে রইল। আজ সন্ধ্যাটা ভীষণ ভালো কেটেছে। ঈষৎ নবনীতা যদি আর কয়টা দিন থাকত। পায়েল রূপার কাঁধে হাত রেখে বলল, মন খারাপ করো না নবনীতা, তো প্রতিদিন আসবে। একক উদ্ধৃতি চিহ্ন। রূপা হেসে বলল, আমি তো বলেই গিয়েছিলাম। একক উদ্ধৃতি চিহ্ন। নীলিমা বেগমেরও নবনীতাকে ভীষণ ভালো লেগেছে। কিছুটা দূর আসতেই নবনীতা বলে উঠল, গাড়ি থামান। প্রণয় শুনেও শুনল না। নবনীতা বেশ রেগে চিৎকার দিয়ে বলে উঠল, গাড়ি থামাতে বলেছি। প্রণয় গাড়ি থামাতেই নবনীতা গাড়ি থেকে নেমে গেল। প্রণয় বাহিরের দিকে তাকিয়ে বলল, সামনের মোড়টা ভালো না, রাত হলে ছেলেদের আড্ডা বসে, সিগারেট সহ বাজে জিনিস খেয়ে মাতাল হয়ে থাকে, উঠে বসুন। নবনীতা, আপনি নিজে ভালো তো? আপনার সাথে একটা মেয়ে সেফ তো? যে নিজে ভালো না সে অন্য কেউকে খারাপ বলছে। আগে নিজের চরিত্র ভালো করুন। চরিত্রের কথা উঠতেই প্রণয় বেশ রেগে গেল। রেগে গাড়ি স্টার্ট দিয়ে মিনিটে চোখের আড়াল হয়ে গেল। নবনীতা গাড়িটার দিকে তাকিয়ে বলল, ভয় এতক্ষণ রুহটা আটকে ছিল। নিজে ভালো না আসছে অন্যকে খারাপ বলতে। নিজের মতলব কি ছিল কে জানে। বাড়ির মানুষগুলো কত ভালো, এত ভালো বাড়ির ছেলের চরিত্র এমন। নবনীতা নিজে নিজে বকবক করতে করতে সামনে এগিয়ে যাচ্ছে। একটু সামনে আসতেই মোড় পড়ল। কিছু ছেলে হাতে সিগারেট আর কিছু কি যেন খাচ্ছে। ছেলের চেহারা আকার ভঙ্গি দেখে নবনীতা ভয়ে মাথা নিচু করে হাঁটতে শুরু করল। ওড়না দিয়ে ভালো করে নিজেকে ডেকে নিল। ওদের সামনে দিয়ে যেতেই একটা বলে উঠল, আরে বাহ, আজ দেখি একটা তসতসে পাখি যাচ্ছে। একক উদ্ধৃতি চিহ্ন। এলাকায় নতুন নাকি? আরে না, কোথায় যেন দেখেছি। দুইটা ছেলে এসে দাঁড়ালো নবনীতার সামনে। নবনীতা তাদের দেখেও না দেখার মতো অন্য পাশ দিয়ে চলে যেতে চাইলে আরো দুইটা এসে সামনে দাঁড়ালো। ভয়ে নবনীতার আত্মা শুকিয়ে গেল। কেন নেমেছিল গাড়ি থেকে? এখন এতগুলা ছেলের হাত থেকে কিভাবে মুক্তি পাবে? কি পাখি বাড়ি যাবে? নবনীতা, আমি পাখি নই। তা তো আমরাও জানি, কিন্তু আজ তুমি আমাদের পাখি। নবনীতা, পথ আটকে আছেন কেন? পথ থেকে সরে দাঁড়ান। এত তাড়া কিসের? আমাদের কাজ শেষ হলে আমরাই তোমাকে বাড়িতে পৌঁছে দিব। নবনীতা, আপনাদের কাজ? পাখি দেখি কিচ্ছু বুঝে না, ফিটার খাও। নবনীতা, আপনাদের ঘরে মা বোন নেই? রাস্তাঘাটে যদি আপনার বোনকে, আপনার মাকে কিংবা আপনার বউকে কেউ এভাবে বলে তাদের কেমন লাগবে? আপনার কেমন লাগবে? আমাদের মা বোন এত রাতে জেনে শুনে কেন বের হবে? নবনীতা, পেটের দায়, বেঁচে থাকার জন্য। একটা ছেলে বিরক্ত হয়ে বলে উঠল, তোরা কি বা তারা চিহ্ন লের ভাষণ শুনতেছিস, যা করার কর। আরেকটা বলল, নিয়ে চল। নবনীতা, আমার গায়ে কেউ হাত দিবেন না। না, আদর করব। একটা ছেলে নবনীতার হাত ধরতে যাবে তখনই কিছু ছেলে হাতে হকি স্টিক দিয়ে বাড়ি মারল। বাড়ি মারতেই ছেলেটা হাত ধরে চিৎকার শুরু করল। সবগুলো ছেলে সামনে তাকিয়ে দেখে কিছু ছেলে হাতে হকি স্টিক নিয়ে দাঁড়িয়ে আছে। একটা ছেলে নবনীতার দিকে তাকিয়ে বলল, আপু আপনি চলে যান। নবনীতা চলে যেতে নিলে একটা বখাটে ছেলে রাস্তা আটকে দাঁড়িয়ে বলে, পাখি এত কাছে পেয়ে টেস্ট না করে তো ছাড়ব না। ছেলেটার কথা শেষ হতে পারেনি, সবগুলো হকি স্টিক দিয়ে এদের মারতে শুরু করল। একটা ছেলে নবনীতার দিকে তাকিয়ে বলল, আপনি সামনে রিকশা আছে, উঠে বসুন আপু। নবনীতার ভয়ে শরীর কাঁপছে। হঠাৎ মনে হলো পুরো পৃথিবীটা ঘুরছে, মাথা ঘুরে নিচে পড়ে যাবে, তখনই এক জোড়া হাত ওকে আগলে নিল। ঝাপসা চোখে নবনীতার সামনে তাকিয়ে প্রণয়কে দেখল। নবনীতার জ্ঞান ফিরতেই নিজেকে নিজের রুমে আবিষ্কার করল। আস্তে আস্তে উঠে বসল। আশেপাশে তাকিয়ে বুঝার চেষ্টা করল বাসায় কখন আসলো। ধীরে ধীরে সব মনে পড়ল। লাস্টও প্রণয়কে দেখেছিল, সত্যি প্রণয় ছিল নাকি চোখের ভুল? বেহুলা হাতে খাবার নিয়ে এসে দেখল নবনীতা উঠে গেছে। বেহুলা, উঠলা কখন? নবনীতা, এই মাত্র, কিন্তু খালা আমি এখানে। বেহুলাহ, মাইয়া মানুষ, বার বলছি এত রাত বেরাত ঘুইরা বেড়াইও না, দিনকাল বালানা। তুমি নাকি রাস্তায় অজ্ঞান হয়ে পড়েছিলা, একটা সুন্দর পোলা পাইয়া আয়না দিয়া গেছে। নবনীতা, ছেলেটা কোথায়? বেহুলা, চইলা গেছে, আমারে বইলা গেছে একটু দেইখা রাখতে। নবনীতা, হো। বেহুলা, তো কিতা হইছল? তুমি অজ্ঞান কি মনে হইলা? নবনীতা কি বলবে খুঁজে পেল না। সত্যি কথা বললে সকালেই পোড়া মহল্লা জানিয়ে দিবে খালা। খালার মুখ পাতলা। বেহুলা, আমি এত করে নিষেধ করলাম তাও ফারাজ গেছে ডাক্তার আনতে। নববিতা, ডাক্তার কিসের জন্য? বেহুলা, আবার কিসের জন্য? তোমার লাইগা। নবনীতা কিছু বলার আগেই ফারাজ ডাক্তার নিয়ে আসলো। ডাক্তার এসে নবনীতার প্রেশার মেপে মেডিসিন দিয়ে গেল। এত কিসের টেনশন? ঠিক ভালো খাওয়া দাওয়া করতে বলল।
ডাক্তার যেতেই নবনীতা বলে উঠল, তোমাকে কে বলেছে ডাক্তার আনতে? কত টাকা লাগলো? ফারাজ আসতে ধীরে ধীরে, সিনিয়র আপু, আপনি এখনো অসুস্থ। নবনীতা, কিসের অসুস্থ? নবনীতা ব্যাগ থেকে 7,000 টাকা বের করে ফারাজের হাতে দিয়ে বলল, আর তোমাকে যদি দ্বিতীয়বার এমন কিছু করতে দেখি আমার থেকে খারাপ কেউ হবে না। ফারাজ টাকাগুলোর দিকে তাকিয়ে বলল, আমি ভালোবেসে দিয়েছিলাম, দয়া করে নয়। ভালোবাসার জিনিস ফিরিয়ে দিতে নেই সিনিয়র আপু। ফিরিয়ে দেওয়ার হলে অন্যভাবে ফিরিয়ে দেন, টাকা দিয়ে নয়। নবনীতা ঠাসস করে গালে, দুইটা দিব, যাও এখন। ফারাজ, তাও তো আপনার হাতের ছোঁয়া পাবো। নবনীতা, যেতে বলেছি ফারাজ। ফারাজ, টাকাগুলো রাখুন। নবনীতা, কোথায় পেয়েছিলে টাকা? ফারাজ, তা জানতে হবে না, চুরি করিনি। নবনীতা, এখন তোমার পড়াশোনার বয়স, এইসব করার বয়স না ফারাজ। সামনে তোমার পুরো ক্যারিয়ার পড়ে আছে। মন দিয়ে পড়াশোনা করো, অনেক বড় হতে হবে। ফারাজ, অনেক বড় হলে কি আপনাকে পাবো? নবনীতা চুপ হয়ে গেল। ফারাজ, অনেক বড় হব, একদিন আমারও গাড়ি, বাড়ি সব থাকবে, তবে পাশে আপনাকে চাই। নবনীতা, তোমার সব হোক। নবনীতা পেছনে ফিরে দেখল বেহুলা ফারাজের জন্য এসেছে। নবনীতা, তোমার মা এসেছে, যাও। ফারাজ মায়ের দিকে তাকিয়ে বের হয়ে গেল। ফারাজ বের হয়ে যেতেই নবনীতা দরজা বন্ধ করে দিল। তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে উঠল, তোমার সব হোক ফারাজ, শুধু নবনীতা তোমার না হোক। এই সমাজে বাপ মা যার নেই, মাথা গোজার ঠাই যার নেই, সে কিভাবে তোমার হওয়ার স্বপ্ন দেখবে? তোমার সব পাগলামি একদিন বন্ধ হবে, একটু বড় হও, এই সব ভালোবাসা উড়ে যাবে। আমার মতো এতিম মেয়েদের কোনো স্বপ্ন থাকে না, শুধু বেঁচে থাকার লড়াই। তোমার জীবনে বেস্ট কেউ আসবে, যে তোমাকে তোমার থেকেও বেশি চাইবে, আমরা হাজারো। নবনীতা সময়ের সাথে সাথে হারিয়ে যাব। নবনীতা মোবাইলটা খুঁজে বের করল। মোবাইল বন্ধ ছিল, খুলতেই দেখল রূপা অনেক কল দিয়ে রেখেছে। নবনীতা চোখ বন্ধ করতেই ঝাপসা চোখে প্রণয়ের মুখটা ভেসে উঠল, সাথে সাথে চোখ খুলে তাকিয়ে বলল, লোকটা কি সত্যি ছিল? আমার সাথে কিছু করেনি তো? রাত 11টায় আলভি গেট দিয়ে ভেতরে আসলো। ফুলের বাগানের পাশ দিয়ে আসতেই মাথার উপর কিছু পড়ল। আলভি হাঁটা বন্ধ করে আস্তে করে মাথায় হাত দিল। শুধু মাথায় নয়, সারা শরীরে পড়েছে। মাথা থেকে শার্ট সব একদম ভিজে গেছে, সাথে কেমন গন্ধ আসছে। আলভি ভালো করে তাকিয়ে দেখল, চটপটি। মাথার উপরে তাকাতেই নিজের রুমটা নজরে পড়ল। রুমের বারান্দা থেকে সাথে সাথে একটা ছায়া সরে গেল। রশ্মিটা ঝুলে আছে। আলভির আর বুঝতে বাকি নেই, এই মেয়ে আজও নিশ্চয়ই রশ্মি দিয়ে চটপটি নেওয়ার সময় রশ্মি থেকে ছুটে গেছে আর এসে পড়েছে আলভির উপর। এই মেয়েকে কোন ফ্রেন্ড হেল্প করছে, কাল ভার্সিটিতে গিয়ে বের করতে হবে। সবগুলো ছেলে ফ্রেন্ডকে উত্তম মধ্যম দিলে বের হয়ে যাবে। আলভি রাগে গোজগোজ করতে করতে বাসায় ঢুকল। পায়েল সোফায় বসে কার্টুন দেখছিল। আলভিকে আসতে দেখে ওর দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, এই সব কি? তোর শরীরে তরকারি ছুঁড়ে মেরেছে কে? একক উদ্ধৃতি চিহ্ন। কিছু একটা ভেবে বলল, তোর এক্স গার্লফ্রেন্ড নয় তো? তুই ওই মেয়ের সাথে চিট করেছিস, অন্য কেউকে বিয়ে করে নিয়েছিস শুনে রাগে রেস্টুরেন্টে তরকারির বাটি ছুঁড়ে মেরেছে। আলভি, মাথায় এত গোবরের বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমাস? পায়েল, সত্যি কথা বললেই গোবরের বুদ্ধি? তুই জানিস গোবর দিয়ে সার হয়? আলভি, আমার চোখ মুখ জ্বলছে। পায়েল ওর আম্মুকে ডাকতে শুরু করল। আলভি জানে নীলিমা বেগম আসলে কেলেঙ্কারি হয়ে যাবে, সেই জন্য সে বড় বড় পা ফেলে নিজের রুমের দিকে যেতে লাগল। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আলভি রুমে ঢুকার আগেই নীলিমা বেগমের সামনে পড়ল। নীলিমা ছেলের পা থেকে মাথা পর্যন্ত দেখে অবাক হয়ে বলল, এ কি বাবা, তোর এই অবস্থা কেন? সাদা শার্ট তো একদম শেষ, আর মাথার চুল এমন কিভাবে হলো? আলভি কিছু না বলে পাশ কাটিয়ে রুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। রুমে এসে ওয়াশরুমে চলে গেল, চোখ জ্বলছে। গোসল করে বের হয়ে বারান্দায় রুমে রূপাকে খুঁজল। আজ এই মেয়ের একদিন কি আলভির একদিন? কিন্তু রূপা তো এত বোকা না, সে আলভি রুমে আসার আগেই ভয়ে রুম থেকে বের হয়ে গেছে। নীলিমা বেগম বারবার রূপাকে বলছে রুমে যেতে, আলভির এমন কিভাবে হলো? ও ঠিক আছে কিনা, কিছু লাগবে কিনা জিজ্ঞেস করতে। কিন্তু রূপা বেচারি ভয়ে রুমে আসতে একদম নিষেধ করছে, সে নাকি নীলিমা বেগমকে রান্নায় সাহায্য করবে। দুইজন বুয়া ছুটিতে গেছে, আজ নীলিমা বেগম রান্না করতে হবে। নীলিমা বেগম হাজার বলেও রূপাকে রুমে পাঠাতে পারেনি। নীলিমা রূপাকে বলল, আচ্ছা মসুরি ডালটা দাও তো। রূপা কিচেন রুমে চারপাশে খুঁজতে শুরু করল মসুরি ডাল। সামনে 3-4 পদের ডাল দেখে সে কনফিউশনে পড়ে গেল, আসলে মসুরি ডাল কোনটা। সারা বছর টিকটক করেছে, ভিডিও করেছে, খেয়েছে, ঘুমিয়েছে, কখনো রান্না ঘরে উকিও দেয়নি, এখন কিভাবে কি চিনবে? নীলিমা, কি হলো? রূপা প্রথম যেটা দেখল সেটা বাড়িয়ে দিল।
নীলিমা এটা মসুরি ডাল। রূপা দ্বিতীয়টা বাড়িয়ে দিল। নীলিমা বেগম অবাক হয়ে বলল, এটা মসুরি ডাল। রূপা ইনোসেন্ট মুখ করে তৃতীয়টা বাড়িয়ে দিল। নীলিমা বেগম গোলাপি রঙের কৌটো দেখিয়ে বলল, এইগুলো মসুরির ডাল। রূপা মাথা চুলকে বলল, আসলে আম্মু ভুলে গিয়েছিলাম। একক উদ্ধৃতি চিহ্ন। নীলিমা বেগম আচ্ছা এখন রুমে যাও। রূপা না আম্মু আসলে আমি আপনাকে হেল্প করি। নীলিমা বেগম রূপাকে চাচ্ছেন না কোনো কাজ করাতে। মেয়েটা 2 দিন হয়েছে এসেছে এখনই কিসের কাজ। তবুও ওর এমন আগ্রহ দেখে মুচকি হেসে বলল, বাজারগুলো ধুয়ে ফ্রিজে রেখে দাও। রূপা খুশিতে গদগদ হয়ে বাজার ধুতে গেল। নীলিমা বেগম রান্না প্রায় শেষ। রূপার কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি করছো? রূপা আম্মু ধুচ্ছি। নীলিমা বেগম কি ধুচ্ছ? রূপা খুশিতে গদগদ হয়ে হাত বাড়িয়ে দেখালো, একটা পাতিলে লবণ ধুচ্ছে তো আর আরেকটায় চিনি। নীলামা বেগমের মাথা ঘুরে উঠল, উনার বুঝতে বাকি নেই রূপা কোনো দিন রান্না ঘরে উকিও দেয়নি। উনি নিজেকে সামলে রূপাকে বলল, আচ্ছা রূপা তুমি এখন রুমে গিয়ে বিশ্রাম নাও, বাকি কাজ আমি করে নিব। একক উদ্ধৃতি চিহ্ন। রূপা না না আম্মু আমি আপনাকে হেল্প করব। সে কিছুতেই আলভির মুখোমুখি হতে চাচ্ছে না। নীলিমা বেগম এবার ভীষণ বিরক্ত হল রূপার উপর। উনি বিরক্ত হয়ে বলল, আচ্ছা তাহলে যাও ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে মুছে নাও। রূপা আচ্ছা বলে ধেই ধেই করে মুছতে চলে গেল। নীলিমা বেগম লম্বা একটা শ্বাস ফেলে বলল, পারুক আর না পারুক চেষ্টা তো করছে এটাই অনেক। রূপা ঘর মুছছে আর গুন গুন করে গান গাইছে। পায়েল ওর রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে এসে বলে উঠল, ভাবি কি করছো? রূপা ঘর মুছছি। পায়েল অবাক হয়ে বলল, কি? রূপা ঝাড়ু বালতির মধ্যে ঢুবিয়ে আবার ঘর মুছতে শুরু করল। পায়েল ভাবি তোমাকে ঘর মুছতে কে বলেছে? প্রশ্ন চিহ্ন। তাও ঝাড়ু দিয়ে কেউ ঘর মুছে? রূপা আম্মু তো বলল ঝাড়ু দিয়ে ঘর মুছে নাও। তাই ঝাড়ু দিয়ে ঘর মুছছি। পায়েল খিলখিল করে হাসতে শুরু করল। আম্মু বলেছে কি আর এই মেয়ে বুঝেছে কি? নীলিমা বেগম পায়েল আর রূপার কথা শুনে ড্রয়িং রুমে এসে কপালে হাত দিয়ে তাকিয়ে রইল। নীলিমা বেগম রূপা অনেক কাজ করেছো, যাও এখন রুমে। রূপা কিছু বলতে চাইলে নীলিমা বেগম থামিয়ে দিয়ে রুমে পাঠিয়ে দিল। রূপা বিসমিল্লাহ বলে ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে নিজের রুমে দিকে যাচ্ছে। সকাল সকাল ঘুম থেকে উঠে নবনী রান্না শেষ করে খেয়ে নিল। তারপর বেরিয়ে পড়ল, 2টা টিউশন করিয়ে ভার্সিটিতে যেতে হবে। বাহিরে বের হয়ে দেখল বৃষ্টির পানিতে রাস্তায় জায়গায় জায়গায় পানি জমে আছে। নবনীতা খুব সতর্কে গলি থেকে বের হয়ে রাস্তায় আসতেই দেখা পেল ফারাজের। ফারাজ নবনীকে দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, সিনিয়র আপু কি টিউশনিতে যাচ্ছেন? নবনীতা হুম। ফারাজ শরীর কেমন আছে? নবনীতা আলহামদুলিল্লাহ ভালো। ফারাজ একটা কথা জিজ্ঞেস করি? নবনীতা হুম। ফারাজ ওই ছেলেটা কে ছিল? নবনীতা কোন ছেলে? ফারাজ আপনাকে কোলে নিয়ে যে বাসায় এসেছিল। নবনীতা চোখ বড় বড় করে ফারাজের দিকে তাকিয়ে বলল, কে আমাকে কোলে নিয়েছে? ফারাজ যেই ছেলেটা দিয়ে গেল। নবনীতা দেখতে কেমন? ফারাজ আচ্ছা বাদ দেন। নবনীতা কিছু বলল না। কি লজ্জা, এক অচেনা ছেলের কোলে উঠে গেল। ছেলেটা কে ছিল? ওই অসভ্য লোকটা। নবনীতা আর ফারাজ কথা বলছে আর পায়ে পায়ে হাঁটছে। নবনীতা বলছে, ফারাজ মুগ্ধ হয়ে তা শুনছে। হঠাৎ একটা গাড়ি যাওয়ার সময় নবনীতার সাইড দিয়ে এমন ভাবে গেল রাস্তার সব ময়লা পানি ছিটকে নবনীতার উপর পড়ার আগেই ফারাজ নবনীতার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। রাস্তার সব পানি ফারাজকে একদম গোসলের মতো ভিজিয়ে দিন নবনীতা তাজ্জব বনে গেল। সেকেন্ডের ভেতর যেন সব কিছু হয়ে গেল। নবনীতা গাড়ির দিকে তাকিয়ে চিৎকার করে এটা সেটা বলতে শুরু করল। ফারাজ নবনী থামুন, গাড়িটা চলে গেছে, যা হওয়ার হয়ে গেছে, আপনি ঠিক আছেন? নবনীতা এই গাড়ির ড্রাইভার নিশ্চয়ই গাঞ্জা খেয়ে গাড়ি চালাচ্ছে, একবার সামনে পেলে। ফারাজ হয়েছে সামনেও পাবেন না, কিছু করতেও পারবেন না। আপনি যান, আমি বাসায় গিয়ে শার্ট চেঞ্জ করে নেই। কিছুটা দূর গিয়ে গাড়িটা থামল। প্রণয় চশমা ঠিক করে গাড়ি থেকে পেছনে ফিরে ওদের দিকে তাকালো। ছেলেটাকে ওর বয়ফ্রেন্ড না হলে তো এভাবে প্রোটেক্ট করতো না। অকারণেই নবনীতার উপর ভীষণ রাগ হলো। ইচ্ছে করলো ওকে তুলে এনে সামনে বসিয়ে সবগুলো প্রশ্ন করতে। নিজের এইসব কাজ কারবারের উপর নিজেই বেশ বিরক্ত হলো প্রণয়, সে তো এমন না। তাহলে আজ হঠাৎ এমন অদ্ভুত আচরণ কেন করছে? নবনীতার দিকে ফারাজকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ওর রাগ হচ্ছে। মেয়েটা ওর সামনে রেগে থাকে আর ছেলেটার সাথে হেসে কথা বলছে, যেন হাসি শেষ হচ্ছে না। সেই রাগেই প্রণয় ওকে ভিজাতে চেয়েছিল। সকালে ঘুম থেকে উঠে রূপা চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো না, আলভি নেই। কাল রাতে রুমে আসার পর আলভি কোনো কথা বলেনি। রূপা উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখল আলভি নাস্তা করছে। পায়েল রূপাকে ডাক দিয়ে আলভির পাশে বসালো।
রূপা মুচকি হেসে বসল। নীলিমা বেগম রূপাকে বলে উঠল, নাস্তা করে ভার্সিটির জন্য রেডি জো, আলভিও ভার্সিটিতে যাবে তোমাকে সাথে নিয়ে। রূপা মুখে খাবার দিয়েছিল তা আর গলা দিয়ে নামছে না, তাও একটু খেয়ে রুমে চলে গেল। আলভি রুমে এসে রেডি হচ্ছে। রূপা ওড়না হাতের আঙ্গুলে ঘোরাতে ঘোরাতে আলভির সামনে এসে বলল, তুমি নিচে গিয়ে বলবে বিয়ের পর মেয়েরা পড়াশোনা করা তোমার পছন্দ না। আলভি ভ্রু কুঁচকে ওর দিকে তাকিয়ে বলল, আমি মিথ্যা কেন বলবো? রূপা, আমি বলেছি তাই। আলভি, আমি তোমার কথা শুনতে বাধ্য নই। রূপা, আমি বিয়ে করেছি পড়াশোনা থেকে বাঁচার জন্য, এখানে এসে এই পড়াশোনা আমার পিছু কেন ছাড়ছে না? বিয়ে করেছি, এখন সংসার করব, বাচ্চা হবে, তাকে স্কুলে নিয়ে যাব। আমার কি পড়াশোনার বয়স এখনো আছে? এখন বাচ্চাদের পড়াশোনার বয়স, এমনিতেই এদের স্কুলে ভর্তি দেরি হয়ে যাচ্ছে। আলভি থমথমে মুখে বলল, আপনি বাচ্চা পেলেন কোথায়? রূপা ওড়নার কোনা মুখে দিয়ে লাজুক হেসে বলল, হবে, আপনার আর আমার। নবনীতা ভার্সিটিতে গিয়ে দেখল আলভি মাঠের মাঝে ওর এক ফ্রেন্ডকে কানে হাত দিয়ে এক পা উপরে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, আর ওর পেছনে বাকি ফ্রেন্ডগুলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নবনীতা আলভির সামনে গিয়ে জিজ্ঞেস করল, এই সব কি হচ্ছে? একটা ছেলে নবনীতার দিকে ইনোসেন্ট মুখ করে বলল, দোস্ত দুলাভাই আমাদের মানসম্মান ফালুদা বানিয়ে দিল। নবনীতা আলভির দিকে তাকালো। আলভি বড় বটগাছের নিচে আরামচে বসেছিল। নবনীতা, তোরা কি করেছিস? আমরা কিছু করিনি, যা করেছে ওই ফাহাদ করেছে। নবনীতা ফাহাদের দিকে তাকালো, বেচারা লজ্জায় মাথা নিচু করে কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নবনীতা, তুই কি করেছিস? ফাহাদ কিছু বলছে না। আলভি হাতের সিগারেট দূরে ফেলে উঠে দাঁড়িয়ে বলল, আমি বলছি। নবনীতা, আলভি ভাইয়া, আপনাকে আগেও অনেকবার বলেছি এইসব ছাইপাস না খাওয়ার জন্য। আলভি হেসে বলল, অভ্যাস হয়ে গেছে। একক উদ্ধৃতি চিহ্ন। নবনীতা, চাইলেই সবকিছু চেঞ্জ করা যায়। তন্নির সিগারেট খাওয়া একদম পছন্দ না। আলভি পছন্দ না হলে 2 বছর পেছনে ঘুর ঘুর করে একদম বউ হয়ে যেত না। নবনীতা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। আলভি, তোমার ফ্রেন্ড প্রতিদিন আমার বউয়ের সাথে দেখা করতে যায়। নবনীতা অবাক হয়ে ফাহাদের দিকে তাকালো। ফাহাদ মুখ নেড়ে বলে উঠল, দেখা করতে নয়, রূপা বারবার কল দিয়ে এটা সেটা নিয়ে যেতে বলে, তো আমি কি করব? নবনীতা, আর তুই দৌড়ে চলে যাস। ফাহাদ, আমি কি করব? নিয়ে না গেলে সাদিয়া আর আমার নাকি কি ভিডিও আছে তা ভাইরাল করে দিবে। নবনীতা আলভির দিকে তাকিয়ে বলল, একে সারাদিন এভাবে দাঁড় করিয়ে রাখেন। বলেই নবনীতা চলে গেল। আলভি ওদের দিকে তাকিয়ে বলল, তোমাদের ফ্রেন্ড এতটা পাষাণ হলেও তোমাদের দুলাভাই ভীষণ দয়ালু, তাই আজ ছেড়ে দিলাম, নেক্সট আমার বাড়ির আশেপাশে দেখলে গাছে ঝুলিয়ে রাখব। আলভি বাড়িতে এসে মায়ের সাথে কথা বলে রুমে আসলো। রূপা আলভিকে দেখেই বলল, কখন আসলেন? আলভি কিছু না বলে শার্ট খুলে অন্য একটা শার্ট পরে নিল। রূপা আলভির সামনে হাত বাড়িয়ে বলল, চুড়িগুলো সুন্দর না? আলভি একবার তাকিয়ে চোখ সরিয়ে নিল। রূপা বলল, ঠান্ডা শরবত আনব। আলভি রেগে বলল, আমি কিছু চেয়েছি। রূপা, আপনি রেগে আছেন কেন? আলভি, রূপা, আমার এখন কথা বলতে ভালো লাগছে না। রূপা অভিমানী কণ্ঠে বলল, আপনার তো কখনো আমার সাথে কথা বলতে ভালো লাগে না। একক উদ্ধৃতি চিহ্ন। আলভির মোবাইলে কল আসলো। রূপা উকি দিয়ে দেখল মারিয়া নাম লেখা। রূপা, হেই মারিয়া, আপনার ওই শাকচুন্নি বেস্ট ফ্রেন্ড না? আলভি, ঠিক করে কথা বলো, শাকচুন্নি কি? এইগুলো কেমন ধরনের কথা? রূপা, আপনার এই মেয়ের সাথে কি? এত চিপকে থাকে কেন এই মেয়ে? আলভি, তোমার বয়স তো কম হয়নি, তাও এমন বাচ্চাদের মতো আচরণ কেন করো? তোমার ফ্রেন্ড থেকেও তো কিছু শিখতে পারো। রূপা কিছু বলার আগেই আলভি মোবাইল নিয়ে বারান্দায় চলে গেল। রূপা ছলছল নয়নে তাকিয়ে রইল আলভির যাওয়ার দিকে। পিছু পিছু রূপাও বারান্দার কাছে গিয়ে শুনল আলভি হেসে হেসে কথা বলছে মারিয়ার সাথে। রূপা আর সামনে না গিয়ে রুম থেকে বের হয়ে গেল। নবনীতা ভার্সিটি থেকে বের হয়ে রাস্তায় দাঁড়ালো রিকশার জন্য। আজ দুপুরটা একটু বেশি সুন্দর, হালকা বাতাস, তেমন রোদ নেই। নবনীতা পেছনে ফিরে দেখল ফারাজ দাঁড়িয়ে। তুমি? উদ্ধৃতি চিহ্ন। আমি অবাক হওয়ার কি হলো? নাকি অন্য কারো জন্য অপেক্ষা করছিলেন? যদিও কথাটা ফারাজ মজা করে বলেছে, নবনীতা হেসে বলল, অপেক্ষা তো করছিলাম। ফারাজ আহত কণ্ঠে বলল, কার জন্য? একক উদ্ধৃতি চিহ্ন। নবনীতা, রিকশার জন্য। ফারাজ হেসে বুকে হাত দিয়ে বলল, একটুর জন্য হার্ট অ্যাটাক করতাম সিনিয়র আপু। নবনীতা ফারাজের কথা শুনে বলল, ঢং তো ভালোই শিখেছ। এইসব ঢং না করে পড়াশোনায় মন দাও। ফারাজ, পড়াশোনা করে কি হবে? আমি ভাবছি। নবনীতা, তুমি ভাবতে থাকো, আমি গেলাম। ফারাজ, আজ তো অনেক সময় বাকি আছে, চলুন ফুচকা খাওয়া যাক।
নবনীতা আজ নয় অন্য কোনো একদিন। ফারাজ অন্য কোনোদিন বলে যুগ পেরিয়ে যাবে আজ মানে আজ চলুন। নবনীতা আর নিষেধ করল না। আগে প্রায় রূপার সাথে খাওয়া হতো, আজ হঠাৎ রূপার কথা মনে পড়তেই মনটা খারাপ হয়ে গেল। ফারাজ নিজে খাচ্ছে আর বকবক করছে। আমি কি ভাবছি শুনবেন না? নবনীতা আমি শুনতে না চাইলেও তো তুমি বলবে। ফারাজ একদম ঠিক বলেছেন। আমি ভাবছি এইসব পড়াশোনা বাদ দিয়ে একটা গল্প লিখব যার নাম হবে সিনিয়র আপু যখন বউ। আজ আর নবনীতা রেগে গেল না, হেসে বলল, এইসব পুরনো হয়ে গেছে, নতুন কিছু ট্রাই করো। ফুচকা খেয়ে কথা বলতে বলতে দুইজন বাসায় চলে আসলো, তারপর যে যার মতো নিজেদের বাসায় চলে গেল। সন্ধ্যায় নবনীতা স্নিগ্ধকে পড়াতে আসলো। আজও গেট দিয়ে ভেতরে এসে বাগানের বেলি ফুলের গাছ থেকে চোখ বন্ধ করে ঘ্রাণ নিয়ে নিল। নবনীতার শখ সেও কোনো একদিন এমন একটা বাগান বানাবে যার সবটা জুড়ে শুধুই বেলিফুলের রাজত্ব থাকবে। ফুলের ঘ্রাণে চারপাশ মুখরিত হয়ে থাকবে। নবনীতাকে দেখে নীলিমা বেগম বেশ খুশি হয়ে পায়েলকে ডেকে বলল, স্নিগ্ধর রুমটা দেখিয়ে দিতে। পায়েল নবনীতাকে দেখে টুকটাক কথা বলে স্নিগ্ধর রুম দেখিয়ে দিল। স্নিগ্ধ মুখ ভার করে টেবিলে বসে আছে। পায়েল হেসে বলল, তুমি ওর কথায় কিছু মনে করো না, কিছু বললে আমাকে বলবে। ও একটু বেশি ভাইকে ভালোবাসে, সেই জন্য তোমার সাথে ওই রকম আচরণ করেছিল। নবনীতা বুঝতে পেরেছি। পায়েল চলে যেতেই নবনীতা স্নিগ্ধকে বলল, কেমন আছো স্নিগ্ধ? একক উদ্ধৃতি চিহ্ন। স্নিগ্ধ মুখ ভার করে বলল, ভালো। নবনীতা বিরক্ত হলো, ছোট বাচ্চা থাকবে চঞ্চল হাসি খুশি, অথচ এই বাচ্চা এত গম্ভীর কেন? স্নিগ্ধ গম্ভীর মুখে সব বই খাতা বের করে রাখল। নবনীতা স্নিগ্ধর দিকে তাকিয়ে বলল, আমি নবনীতা, তুমি? স্নিগ্ধ বই খাতার দিকে তাকিয়ে বলল, আমার তোমার সাথে কথা বলতে ইচ্ছে করছে না। নবনীতা আচ্ছা, কিন্তু কেন? স্নিগ্ধ তুমি আমার ভালো চাচ্চুকে মেরেছ। নবনীতা তোমার চাচ্চু অন্যায় করেছে সেই জন্য মেরেছি বাবু। স্নিগ্ধ আমি বাবু না, আমি বড় হয়ে গেছি। চাচ্চু কোনো অন্যায় করেনি। নবনীতা আচ্ছা বই এদিকে দাও। স্নিগ্ধ ওই দিন আমি চাচ্চুকে নিয়ে এসেছিলাম। তোমাকে যখন ওই পচা ছেলেটা মুখ চেপে রুমে নিয়ে গিয়েছিল আমি দেখেছিলাম। চাচ্চুকে বলে নিয়ে এসেছিলাম কিন্তু তুমি উল্টো চাচ্চুকে মেরে দিলে। স্নিগ্ধর কথা শুনে থমথমে মুখে বসে রইল নবনীতা। ওই দিন তাহলে প্রণয় কিছু করেনি, তাহলে কে ছিল? নাকি স্নিগ্ধ মিথ্যা বলছে? পড়াতে এসেছেন নাকি গল্প করতে? গম্ভীর একটা কণ্ঠ শুনতাই পেছনে ফিরে তাকালো নবনীতা। প্রণয় পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। নবনীতা অপ্রস্তুত হয়ে বলল, আমি পড়াচ্ছি। প্রণয়ও তা তো দেখতেই পাচ্ছি। নবনীতা কিছু না বলে চুপ করে রইল। প্রণয় আবার বলে উঠল, আমি স্নিগ্ধর জন্য এমন টিচার রাখতে চাই না যার চরিত্র ঠিক নেই। নবনীতা অপমানে রাগে প্রণয়ের দিকে তাকালো। আজ প্রণয় রূপার ভাসুর না হলে বুঝিয়ে দিত চরিত্রহীন বলার উচিত জবাব। নবনীতা আপনি কি বুঝাতে চাচ্ছেন আমার চরিত্র ঠিক নেই? প্রণয়ও রাস্তায় ছেলেদের সাথে হেসে হেসে এটা সেটা খাওয়া, পাশাপাশি হাত ধরে হাঁটা ভালো মেয়েদের কাজ নয়। নবনীতা আপনি আমাকে ফলো করেছেন। আমি কার সাথে কি করব, কোথায় কি খাবো, এইসব তো আপনার দেখার বিষয় নয়। এইসব দেখে তো আমার টিউশনি হয়নি। আমি আপনার অফিসের কোনো স্টাফ নই যে বসের আদেশ মতো চলবো, আর চললেও তা শুধুমাত্র অফিসে সীমাবদ্ধ। প্রণয়ও আমি চাই না স্নিগ্ধ এমন কারো কাছে টিউশন করুক। নববিতা রেগে দাঁড়িয়ে প্রণয়ের চোখে চোখ রেখে বলল, করালাম না আপনার বাড়িতে টিউশনি। একক উদ্ধৃতি চিহ্ন।